নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের স্বচ্ছ ভারত অভিযানের অপমৃত্যু করিমগঞ্জে। কলেজে ছাত্র ভর্তির মাসুল বৃদ্ধির প্রতিবাদে ফের আন্দোলনে এনএসইউআই। কেন্দ্রীয় বাজেটে আসাম অবহেলা। শিলচরে মুখ্যমন্ত্রী ও জলসম্পদ মন্ত্রীর কুশপুতুল দাহ যুব কংগ্রেসের। 15 আগস্টের ভিতরে প্রাথমিক বিদ্যালয়ের পূরণ হবে প্রধান শিক্ষকের পদ। কার্গিল বিজয় দিবসের রজতজয়ন্তী বর্ষে শহীদস্মরণ করিমগঞ্জ যুব মোর্চার। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করিমগঞ্জে। মুখ্যমন্ত্রীর নিকট করিমগঞ্জে এডিআরির পরীক্ষা কেন্দ্র দেওয়ার দাবি নব্য বিজেপি নেতার। 27, 28 ও 29 জুলাই জ্যোতির্গময় পূর্ব দিগন্ত উৎসব আয়োজিত হচ্ছে শিলচরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের স্বচ্ছ ভারত অভিযানের অপমৃত্যু করিমগঞ্জে। করিমগঞ্জ পৌরসভার উল্টো দিকেই আবর্জনার স্তূপ। আবর্জনার স্তূপের মধ্যে দিয়ে চলাচল করছেন সীমান্ত শহরবাসী। কুশিয়া নদীর তীরে অবস্থিত করিমগঞ্জ শহরের ইতিহাস অনেক দীর্ঘ। আন্তর্জাতিক সীমানা থাকায় এই শহরের পর্যটনের দিকেও যথেষ্ট সম্ভাবনা থাকার পরও পৌরসভার অবহেলায় আজও শহরটির জমা জল, বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থা সহ আবর্জনা স্তূপের উপর দাঁড়িয়ে আছে। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা করিমগঞ্জ পৌরসভা ও জেলা শাসকের কার্যালয়ের পাশেই আবর্জনা স্তূপে নাজেহাল জনজীবন। করিমগঞ্জ শহরের হাসপাতাল এলাকা সহ প্রায় প্রতিটি স্থানে জমা আবর্জনা করিমগঞ্জ পৌরসভার অকর্মণ্যতাকেই ফুটিয়ে তুলছে। করিমগঞ্জের প্রায় প্রত্যেকটি আবর্জনা রাখা ডাস্টবিনের আশপাশ এলাকাতেও আবর্জনা উপচে পড়ে এলাকা দূষিত করে দিয়েছে। করিমগঞ্জের সকল গুরুত্বপূর্ণ এলাকায় আবর্জনা স্তূপে দুর্গন্ধে নাজেহাল করিমগঞ্জবাসীর জনজীবন। সরকারের পক্ষ থেকে স্বচ্ছতার জন্য নানান পদক্ষেপ নেওয়া হলেও বিভিন্ন অনুষ্ঠানে ঝাড়ু হাতে নিয়ে লোক দেখানো স্বচ্ছতা অভিযান ছাড়া করিমগঞ্জ শহরকে স্বচ্ছ রেখে সুন্দর করে গড়ে তুলতে কোনো হেলদোল নেই বিজেপি পরিচালিত করিমগঞ্জ পৌরসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে পুরো দেশকে স্বচ্ছ করে বহির্বিশ্বে ভারতের মান বাড়াতে চাইছেন, সেখানে আন্তর্জাতিক সীমান্ত থাকা করিমগঞ্জ শহর যেখান দিয়ে প্রত্যেক দিন বাংলাদেশ থেকে বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করেন, শহরে প্রবেশ করেই ভঙ্গুর রাস্তা সহ আবর্জনার স্তূপ দেখে ভারত সম্পর্কে তাদের ভাবনা বদলে যায়। বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইজ তো প্রায় 15 বছর থেকে বিধায়ক থাকার পরও করিমগঞ্জ শহরের জন্য বিশেষ কিছু করতে পারেননি। এমনকি সরকার পক্ষকে সমর্থন করার পরও করিমগঞ্জের সৌন্দর্য বৃদ্ধিতে কোনো পদক্ষেপ নেই তার। স্বচ্ছ ভারতের নামে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও করিমগঞ্জ শহরকে আবর্জনা স্তূপে পরিণত করছে করিমগঞ্জ পৌরসভা। নরেন্দ্র মোদীজির স্বপ্নের স্বচ্ছ ভারতের জন্য অপমৃত্যু হয়েছে করিমগঞ্জ শহরে এসে। নিজ শহর করিমগঞ্জের সৌন্দর্য বর্ধন করতে যেন কোনো হেলদুল নেই করিমগঞ্জ পৌরসভা সহ বিজেপির নেতাদের। দুর্ভাগ্যজনক ব্যাপার, আমাদের করিমগঞ্জ শহরের এবারের যে পৌর মানুষ নির্বাচিত করেছে প্রায় 80% শাসক দলের মানুষ। আজকে বিজেপি পরিচালিত পৌর বোর্ডের অবস্থা দেখলে ঘৃণা হয়। আজকে দেখা যায় যে পৌরসভার সামনে যে আবর্জনা, তার জন্য করিমগঞ্জবাসী শুধু পৌরসভার সামনে নয়, সমগ্র করিমগঞ্জে আবর্জনা। স্বচ্ছ ভারতের নামে আবর্জনা। আজকে দেখুন আমাদের করিমগঞ্জ হয়ে বিদেশ যেতে হয়, আজকে বাংলাদেশ যেতে হয়, বিভিন্ন স্থানের মানুষরা আমাদের করিমগঞ্জের উপর দিয়ে ভিজিট করেন। কিন্তু আজকে দেখা যায় যে করিমগঞ্জ শহরের অবস্থা একদম কি বলবো আর কি, ঘৃণা হয়। কিছুদিন আগে আপনি দেখতে পেরেছেন পুরসভার কাজে খুব অসন্তুষ্ট ব্যক্ত করেছেন শাসক দলের একজন বিধায়ক। পৌরসভার কাজে অসন্তুষ্ট ব্যক্ত করেছেন এবং করিমগঞ্জ যে নালা নর্দমার কাজ চলছে এগুলোতে অসন্তোষ ব্যক্ত করেছেন। পেপারে পেয়েছি আজকে বিজেপির জেলা সভাপতি। কিন্তু তারপরেও পুরো বোর্ডের কাজ যথাযথ রয়ে গেছে। আজকে দেখুন যত্র ময়লা, যত্র অবস্থা খারাপ। এখানে দেখুন দাঁড়িয়ে দেখুন জল জমা গেছে। একটা ভালো জায়গা এখানে আজকে এর সামনে আমার সার্কিট হাউসের সামনে, যেখানে মেইন এসপি অফিস, এই জায়গায় এই যে দেখুন এসপি অফিসের পুকুরের সামনে আবর্জনা। প্রতিটি জায়গায় এরকম আবর্জনা, যে মানুষ যে এত ভোট এমপি ইলেকশনে বাক্স ভরে ভোট দিল, আজকে ওয়ার্ড কমিশনের বাক্স ভরে ভোট দিল, কিন্তু রেজাল্ট কোথায়? আজকে রেজাল্ট নাই, শুধু খালি মুখে বড় কথা। আজকে ওরা ত্রিপুল ইঞ্জিনের সরকার, আজকে কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, করিমগঞ্জে বিজেপি পরিচালিত পুরো ভোট। কিন্তু আমাদের স্মার্ট সিটির কথা বলা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে একদম আবর্জনা সিটি হয়ে গেছে করিমগঞ্জটা। মুখে আছে স্বচ্ছতা, কাজে নেই। অনেকবার এই ব্যাপার নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, জেলা প্রশাসন থেকে আরম্ভ করে পুরপতির পত্রপত্রিকার মাধ্যমে হোক, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হোক, আমরা অনেকবার দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু এই পুরপতিকে আমি যতবারই মেরুদণ্ডহীন বলেছি, ওনার অত আরো মেরুদণ্ডহীন যত ছিল, যদি থেকেও থাকে এটা আরো রসাত লেগেছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আজকের ডেটে দেখুন মিউনিসিপ্যালিটি অফিসের সামনে আপনি আজকে যান, যা দুরবস্থা মিউনিসিপ্যালিটি অফিসের সামনের, এটা বলে লাভ নেই। এক্সিকিউটিভ অফিসার নতুন এসছেন, উনি তো কি করছেন আমি জানি না। ওনাকে আমি 2-3 বার ওনার দৃষ্টি আকর্ষণ করেছি রাস্তাঘাট নিয়ে, আবর্জনা নিয়ে, আবার ফোন করেছি, ফিজিক্যালি মিট হয়ে করেছি, ডিসিকে বলেছি, এডিসিকে বলেছি, তাদেরকে বলে কোনো লাভ নেই। আজকে ভোটের আগে রঞ্জিত দাসের নেতৃত্বে দেখা গেছে গঙ্গা ভান্ডারের সম্মুখস্থ স্থানে
কি মানে কত ধরনের কত প্রতিশ্রুতি যখন হয়েছিল, শপথ হয়েছিল ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে, কত ধরনের কত প্রতিশ্রুতি, আলটিমেটলি কাজের জায়গায় কাজে গিয়ে দেখা যায় তাদের অষ্টরম্বা। জেলা বিজেপির সভাপতিকে আমি বলেছিলাম এই ব্যাপার নিয়ে যে উনি ধৃতরাষ্ট্র ভূমিকা পালন করছেন, চোখ থাকতে উনি অন্ধ। আজকে জিনিসটা দেখে ভালো লাগলো, মাননীয় জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় উনি মুখ খুলেছেন, পাতারকান্দির মাননীয় বিধায়ক এই ব্যাপারে মুখ খুলেছেন, কিন্তু তবুও পৌরপতির মেরুদণ্ড আর জায়গায় আসে না, উপপৌরপতির মেরুদণ্ড আর জায়গায় আসে না। বড় বড় কথা বলতে ব্যস্ত, লম্বা লম্বা কথা বলতে ব্যস্ত, আমাদের পৌর বোর্ড এই করেছে, আমাদের পৌর বোর্ড সেই করেছে, বৃষ্টি আসলে খালি মাস্টার ট্রেনের ব্লেম করা হয়। 10 বছর হয়েছে আজকে তাদের পরিচালিত পৌর বোর্ড, আজকে তাদের লজ্জা লাগে না, দে আর ব্লেমিং অপোজিশন। আজকের দিনে আপনারা জানেন যে আমাদের করিমগঞ্জের মধ্যে যে মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটি আমাদের বিজেপির মানে নেতৃত্বে চলছে। আজকে এখানে পৌরপতি আছেন আমাদের রবি কাকু। আজকে করিমগঞ্জ শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা কোথায়, এই যদি একটা বড় বোল্ড একটা কোয়েশ্চেন যদি আমরা আমাদের সামনে রাখি, তাহলে আমরা দেখব যে পরিষ্কার পরিচ্ছন্নতা কোথাও নেই। কেননা আজকের দিনে আমাদের করিমগঞ্জের মিউনিসিপ্যালিটির সামনে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে করিমগঞ্জের মিউনিসিপ্যালিটির সামনে আজকের দিনে জাবরা রাখা, জাবরার গাড়ি রাখা, জাবরার গাড়ির মধ্যে জাবরাও রাখা আছে, ঠিক আছে। সেই জাবরাগুলো ওনারা কোথায় মানে করছেন, ফেলাচ্ছেন। কেননা আমরা জানি বিগত অনেক বছর ধরে আমাদের করিমগঞ্জের বাইপাসে সাইডেই মানে জাবরা ফালানো হচ্ছে, জাবরা ফালিয়ে একটা মানে পাহাড়ের মতন সৃষ্টি করা হয়েছে। সেই জায়গা থেকে আজকের দিনে অনেক ধরনের প্রদূষণ হচ্ছে, গরু ছাগল বৈশ অনেকগুলো সেই জায়গা থেকে জাবরার মধ্যে থেকে খাওয়া খুঁজে খাচ্ছে, তাতে পশুদের মানে শরীর খারাপ হচ্ছে, অনেক ধরনের পলিউশন স্প্রেড হচ্ছে। আজকের দিনে অনেক ধরনের প্রকল্প আছে আসাম সরকারের, সেন্ট্রাল লেভেলের বিজেপি সরকারের, সেই সকল প্রকল্পগুলো কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না? কেন পয়সা আসার পরেও পয়সাগুলো আমরা কাজ হতে দেখছি না? বিজেপির কি একই মন্ত্র, মানে আমরা টাকা আসবে আমরা টাকাগুলো চুরি করব? আজকের দিনে বিজেপির আমরা আগেও যে মানে আর কি আমাদের বর্তমানের মিউনিসিপ্যালিটির যে বোর্ড আছে তার আগেও যে বোর্ড ছিল, আমরা তখনও দেখেছি যে করিমগঞ্জ মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকা অ্যাম্বুলেন্স অনেক কিছুর মধ্যে কিছু প্রাইভেট মানুষের নাম আছে। অনেক ধরনের কেলেঙ্কারির আমরা খবর পেয়েছি, অনেক ধরনের কেলেঙ্কারির আমরা ফ্যাক্ট সহ আমরা সবকিছু প্রমাণ সহ আমরা পেয়েছি। ওনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে উনি যদি সত্যিকারের সুস্থ এবং স্বচ্ছ মানসিকতা রাখেন, তাহলে উনি কাজ কেন করছেন না? উনি যদি সুষ্ঠু স্বচ্ছ কলেজের মাসুল বৃদ্ধি নিয়ে ফের উত্তপ্ত করিমগঞ্জের অফিসপাড়া এলাকা। আসাম সরকারের অনৈতিকভাবে কলেজের ভর্তি মাসুল বৃদ্ধির প্রতিবাদে এনএসওর পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে কিছুদিন পূর্বে রাত্র অবধি আন্দোলন চালানো হয়। সেই সময় ছাত্রদের দাবি মেনে কলেজ ছাত্রভর্তি মাসুল নিয়ে ছাত্রদের কাছ থেকে 24 ঘন্টার সময় চেয়ে নেন জেলা প্রশাসন। সেই 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ফের একবার আন্দোলনে বসে এনএসওআই কর্মীরা। এদিন করিমগঞ্জ কলেজ, নবীনচন্দ্র কলেজ, রবীন্দ্র সদন কলেজের এনএসওআই কর্মীরা প্রখর রোদের মধ্যে ধর্ণা শেডে কলেজ ভর্তি মাসুল বৃদ্ধির বিরুদ্ধে ফের একবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ছাত্র আন্দোলনে ফের একবার কেঁপে ওঠে জেলা পুলিশ কার্যালয় চত্বর। এনএসওআই নেতারা বলেন, সরকার বিনামূল্যে ছাত্র ভর্তির কথা বললেও তার প্রক্রিয়াকে কঠিন করে দিয়ে ছাত্রদেরকে বারবার হেনস্থা করছে। অনেক গরিব ছাত্রছাত্রীরা যার দরুন কলেজ ভর্তি হতে না পেরে নানান সমস্যায় পড়তে হচ্ছে। ছাত্রভর্তির মাসুল না কমা অবধি তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান এনএসওআই নেতারা। এনএসওআই নেতারা বলেন, যতদিন অবধি শিক্ষা বিরোধী সরকার ছাত্রদের ভর্তি মাসুল হ্রাস করছে না, ততদিন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। যেরকম আপনারা সবাই জানছেন, গত পরশুদিন আমরা প্রোটেস্ট করছিলাম। সকাল 10টা থেকে রাত্রে 9টা অবধি আমরা প্রোটেস্ট করেছি। রাত্রেবেলা যে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার আছেন, উনি এসে আমাদের সাথে কথা বলেছেন। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে 24 ঘন্টা ভিতরে আমাদেরকে কিছু রেজাল্ট জানাবে। 24 ঘন্টা হওয়ার পরেও আমরা কিছু পাইনি। আমরা আরও 24 ঘন্টা ওয়েট করেছিলাম। গতকালকে এসে আমরা জিজ্ঞেস করেছিলাম কিছু আছে নাকি আমাদেরকে জানার মতো, আমরা কিছু পাইনি। আজকে আমরা এখানে আবার প্রোটেস্টে বসেছি। কিছু সময় আগে উনি আবার এসেছিলেন, এসে আমাদেরকে বলেছেন যে আমরা নাকি গিয়ে এডিসি স্যারের সাথে কথা বলবো একবার। আমরা যাইনি কেন কি উনি বলেছিলেন যে আমাদের মধ্যে 1-2 কেউ আমরা গিয়ে কথা বলবো, কিন্তু আমাদের হলো আমরা এতজন ছাত্র নিয়ে বসে এখানে প্রোটেস্ট করছি। সব ছাত্ররা দূরে দূরে কলেজ থেকে এসেছে, তো আমরা যদি কথা বলি সব ছাত্রদেরকে নিয়ে বলবো, একসাথে বলবো। আর এডিসি স্যারের সাথে আমাদের কোনো কাজ নেই। আমরা যখন ওই দিন রাত্রে 9টা পর্যন্ত যখন প্রোটেস্ট করছিলাম, তখন ডিসি স্যার ভিতরে ব্যাডমিন্টন খেলছিলেন।
উনি একবারও প্রয়োজন মনে করেননি যে আমাদের সাথে এসে কথা বলবেন। তো কেন আমরা কি এডিসি স্যারের সাথে মিলবো? আমাদের দাবি ডিসি স্যার যখন আসবেন, স্যার এসে আমাদের সাথে মিলবে, কথা বলবে। আর যতক্ষণ পর্যন্ত আজকে আমরা রেজাল্ট পাচ্ছি না, আমরা এখানে বসে আছি, উঠবো না। পুরো রাত্র প্রোটেস্ট করব, কালকে আমরা পুরো দিন না খেয়ে প্রোটেস্ট করব। যতদিন পর্যন্ত আমরা কিছু রেজাল্ট পাচ্ছি না, আমাদের দাবি ফুলফিল হচ্ছে না, তখন পর্যন্ত আমরা প্রোটেস্ট করবো। আমি এনসি কলেজের একজন ছাত্রী। আমি এনসি কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ তথা এই ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রী তথা আমাদের আজকে যে এই ইস্যু নিয়ে আমরা বসে আছি সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। এই ধরনের মূল উদ্দেশ্য এটাই হলো যে সরকার অনৈতিকভাবে যে ফিসটা বৃদ্ধি করেছে সেটা কমানোর জন্য। আমরা অলরেডি প্রথমেই যা ফিস ছিল তা আমাদের পরিবার দিতে সমর্থ নয়, কারণ এত বেশি ফিস যদি আমরা দিতে পারতাম বা আমাদের ফ্যামিলি দিতে পারতো তাহলে আমরা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতামই না। আমরা যদি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছি তাহলে আমাদের ফাইন্যান্সিয়ালি স্টেবল ছিলাম না বলেই আমরা অ্যাডমিশন নিয়েছি। তার উপরন্তু সরকার তথা আসাম ইউনিভার্সিটি কেন আমাদের ফিজ এত অনৈতিকভাবে বাড়িয়ে দিল? তো এর উপরন্তু এত ব্যাক 90% মতো ছাত্রদের ব্যাক আছে। আসাম ইউনিভার্সিটি এনএসএস একটি পেপারে 2টি পেপার তারা ছাপিয়েছিল। কেন? যেখানে একটি প্রশ্ন ছাপার কথা ছিল সেখানে 2টি প্রশ্ন ছাপিয়ে এবার ব্যাক লাগিয়ে দিয়েছে। ছাত্ররা আর্ন করতে লাগে যোগ্য হয়েছে না। আমরা যদি ইনকাম করতাম তাহলে আমরা দিয়ে দিতাম, আমরা পড়াশোনা করতামই না। আমরা ইনকামের সোর্স খোঁজার জন্য আজকে পড়াশোনা করছি এবং সরকারও চাচ্ছে যে একটা শিক্ষিত সমাজ গঠিত হোক। শিক্ষিত সমাজ গঠিত হলে ছাত্রদের শিক্ষা নিতে হবে। আমরা এত টাকা দিয়ে শিক্ষা নিতে পারবো না, তাই আমরা আজকে ধর্নায় বসেছি যে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। যত সময় পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না আমরা এখান থেকে উঠবো না। এটাই আমাদের বিনীত নিবেদন সরকার, আমাদের আসাম সরকার, আসাম ইউনিভার্সিটি তথা আমাদের এডুকেশন মিনিস্টারের কাছে আমাদের বিনীত নিবেদন যে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। না হলে আমরা এখানে বসে থাকবো, আমাদেরকে কেউ উঠাতে পারবে না। আমরা প্রিভিয়াস সময়েও করেছি কিন্তু আমাদের দাবিটা মেনে নেওয়া হয়নি। ৭,০০০ করে প্রথমে ছিল ৪,৫০০, এখন বেড়েছে ৩,০০০, ৭,৫০০। এটা আমাদের একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য দেওয়া সম্ভব নয়। এটা সরকারের উচিত। তথাপি কেন বাড়িয়ে দিয়েছে এই ফিসটা, এটা আমরা জানতে চাই। এডুকেশন ডিপার্টমেন্টের উপর এত কর কিসের? শিলচরে আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও আসামের মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুত্তলিকা দাহ করল যুব কংগ্রেস। কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা ও বিহারে কেন্দ্রীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিবির আক্রমণের প্রতিবাদে শিলচরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও আসামের মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুত্তলিকা দাহ করে কাছাড় জেলা যুব কংগ্রেস কর্মীরা। শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করে শহরের পার্ক রোড এলাকায় কুশপুত্তলিকা দাহন করে যুব কংগ্রেসীরা। যুব কংগ্রেসীদের অভিযোগ 2022 সনের প্রলয়ঙ্করী বন্যায় সমগ্র শিলচর শহর তছনছ করে দিয়েছে। এইবার বাজেটে দেশের অন্যান্য রাজ্যকে বন্যা নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হলেও বানগ্রস্ত আসামকে কোনো বিশেষ প্যাকেজ দেয়নি কেন্দ্রীয় সরকার। যার প্রতিবাদে বৃহস্পতিবার যুব কংগ্রেসীরা শিলচরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। যুব কংগ্রেসীদের অভিযোগ, কেন্দ্র সরকারের কাছ থেকে বন্যা মোকাবিলার জন্য বিশেষ প্যাকেজ আনতে ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রী ও জলসম্পদ বিভাগের মন্ত্রী। এদিনের প্রতিবাদ কার্যসূচিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারেরও কুশপুত্তলিকা দাহ করেন তারা। বিহারে কেন্দ্রীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিবির উপর হওয়া আক্রমণের প্রতিবাদে নীতিশ কুমারের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় যুব কংগ্রেস কর্মীরা। সকলে মিলি আমি রাস্তাত ওলাইছোঁ, আমি কুশপুত্তলিকা দাহ কৰিছোঁ। এটোৰ কাৰণ হ'ল আপোনালোকে দেখা পাইছে যোৱাকালি আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটি, যুৱ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি শ্ৰীনিবাস বিবিৰ যেদৰে পুলিচে অমানৱিকভাৱে অত্যাচাৰ কৰিছে, লাঠি চলাইছে, সেই কাৰণে আমি গোটা যুৱ কংগ্ৰেছ আজি ৰাস্তাত ওলাই আহিছোঁ। সেইটোৰ কাৰণে আমি প্ৰটেষ্ট কৰিছোঁ আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসমৰ মন্ত্ৰী পীযূষ হাজাৰিকাক আজি আমি সকীয়ানো দিছোঁ
যে বৰাক উপত্যকাত আহি দেখিছে কেইদিনমান পিছত ওনালোকে আহি থাকে, অহাৰ পিছত কোনো ডেভেলপমেণ্ট হোৱা নাই। আজি আমাৰ কাছাৰৰ ইমান বানপানী হৈছিলে, বানপানীৰ পিছত লোকে হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু পীযুষ হাজৰিকা আহিছিলে সেই ফটো মাৰিবৰ কাৰণে আৰু চেলফি মাৰিবৰ কাৰণে। আজিলৈকে কাছাৰৰ মানুহে একো লাভৱান হোৱা নাই আৰু আমাৰ কাছাৰৰ 6-7জন মানুহ সেই পানীত ডুবি মৰিছিলে। আজিলৈকে সেই মানুহবিলাকে আজি কিবা এটা অনুদান পোৱা নাই। সেইকাৰণে আজি আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাক আমি কুশপুতলিকা দাহ কৰিছোঁ। আৰু আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচন আৰু এই বিধানসভা নির্বাচনত সেই মুখ্য জবাব দিব কাছাড়ের এবং বরাকর মানুষে বিজেপিক প্রত্যাহ্বান জানাবো। আজকে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের মাধ্যমে আমরা 3টে কুশপুতুল দাহ করি। আজকে প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা ডাঙরিয়া মহাশয়, আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি কারণ আমরা দেখেছি বিগত বাজেটে 2 দিন আগে যে বাজেট হয়েছিল এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে। আজকে 2 বছর চলে যায়। আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন 2বার দেখতে পাই আমরা আস্তে আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কেন বলছে এই কথা? উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল সহযোগী দল কেন্দ্র সরকারে বিজেপির সঙ্গে তারা স্পেশাল প্যাকেজ পায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের স্বার্থে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই পীযুষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে। উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে, করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। ওনার এই বক্তব্যর 10 দিন না, ওনার বক্তব্যর পর 10 দিন তো দূরের কথা, উনি আরও 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবেলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে এই বিজেপি সরকারের, অতি সত্বর শিলচর গোটা বরাকবেলি গোটা আসামের মানুষ এটা সঠিক জবাব দেবে। নীতিশ কুমারের আমরা কুশপুতুল দাহ করেছি। আমরা গতকালকে দেখেছি, গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে। নীতিশ কুমারকে বলতে চাই, উনার এই গুন্ডামি বেশি দিন আর চলবে না। পাল্টু রামের পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে। আগামী 25 নির্বাচনে বিহারে এই পাল্টু রামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিনে বেড়াবে বিহারের জনতা। 15 আগস্টের ভিতরে পূরণ হবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ। 15 আগস্টের ভিতরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ পূরণ প্রক্রিয়া আরম্ভ করা হবে, কিন্তু সকল বিদ্যালয়ে দেওয়া হবে না প্রধান শিক্ষক। কেবলমাত্র 100 বা তার অধিক ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়গুলোতে নিয়োগ করা হবে প্রধান শিক্ষক পদ। বৃহস্পতিবার হাইলাকান্দিতে আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনের 44তম দ্বিবার্ষিক অধিবেশনে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। বিদ্যালয়ের রেশনালাইজেশন প্রসঙ্গে মন্ত্রী রনজ পেগু বলেন, এই প্রক্রিয়া বর্তমানে জারি রয়েছে, তারপর শিক্ষকদের রেশনালাইজেশনের কাজ শুরু হবে। এর মাধ্যমে শিক্ষক ও ছাত্রের অনুপাত বের করা হবে। এদিকে অতি সত্বর শিক্ষকদের সকল প্রকার অ্যাটাচমেন্ট বন্ধ করা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী ডক্টর রনজ পেগু। উল্লেখ্য যে আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনের 44তম দ্বিবার্ষিক অধিবেশন 23 জুলাই থেকে হাইলাকান্দিতে শুরু হয়েছে। হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রকাশ্য জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। এছাড়াও বিধায়ক কৌশিক রায়, কমলাক্ষ দেবপুরকাইস ও জাকির হোসেন লস্কর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রকাশ্য অধিবেশন থেকে অতিথিরা অধিবেশনের এই বছরের স্লোগান শিক্ষায় জলবায়ু পরিবর্তন সমস্যা সমাধানের পথ ও শিশুশ্রম বন্ধ করুন, শিশুদের বিদ্যালয়ে পাঠান পোস্টারও উন্মোচন করা হয়। অসম ৰাজ্যিক প্ৰাথমিক শিক্ষক সন্মিলনৰ তেওঁলোকৰ মহাৰজত জয়ন্তী বৰ্ষৰ লগতে 44তম ৰাজ্যিক অধিৱেশনত মই আজি অংশগ্ৰহণ কৰোঁ আৰু তেওঁলোকক জনাওঁ ইতিমধ্যে আমি প্ৰধান শিক্ষকৰ পদ প্ৰাথমিক বিদ্যালয়ত
আমি সৃষ্টি কৰাৰ কাৰণে আগবাঢ়িছোঁ। কিন্তু সকলো প্ৰাথমিক বিদ্যালয়ত প্ৰধান শিক্ষকৰ পদ সৃষ্টি নহয়। যিবিলাক প্ৰাথমিক বিদ্যালয়ত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা 100 বা ততোধিক আছে, সেই বিদ্যালয়বিলাকত প্ৰধান শিক্ষকৰ পদ সৃষ্টি হ'ব। ইয়াত প্ৰয়োজনীয় অনুমোদন আমি লাভ কৰিছোঁ। গতিকে 15 আগষ্টৰ ভিতৰত মই কামখিনি সম্পূৰ্ণ কৰাৰ, অৰ্থাৎ পদ সৃষ্টি কৰাৰ কামখিনি সম্পূৰ্ণ কৰাৰ চেষ্টা কৰিছোঁ। শিক্ষা বিভাগে এটা নটিফিকেশ্যন দি জনাইছিল যে প্ৰায় 68,000 এনেকুৱা ছাত্ৰ আছে যিজনে শিক্ষা হেতুত ধৰা পৰিছে যে একদিনৰ স্কুলত অহা নাই। ফাইনেল এইটোত কি হৈছে? মই এতিয়া যিহেতু 1 তাৰিখে স্কুল খুলিব, 1 তাৰিখে স্কুল খোলাৰ পাছত আমি সবিশেষ তথ্য আৰু লাভ কৰিম যে তাৰে ভিতৰত কিমানে আকৌ এটেণ্ডেঞ্চ দিব বা দিছে, নে এই স্কুলখিনি তেওঁলোক মানে সঁচাকৈ নাই। যদি নাই তেনেহ'লে তেওঁলোকৰ প্ৰফাইলখিনি ডিএক্টিভেট কৰা যাব। আৰু কি নতুন বস্তু শিক্ষা বিভাগে আনিবলৈ বিচাৰিছে যাতে শিক্ষক আৰু ছাত্ৰসকলৰ যি ৰেচনেলাইজেশ্যন আছে এইটো এতিয়াও ঠিক নহয় অসমত? চাওক, আমি প্ৰথমটো হ'ল যে এটা বিদ্যালয় ৰেচনেলাইজেশ্যন, সেইটোৰ কাৰণে এটা শিক্ষা ক্ষেত্ৰ বুলি আঁচনি লৈ বিদ্যালয়ৰ এমালগেমেশ্যন মাৰ্জাৰৰ প্ৰক্ৰিয়া চলি আছে। আৰু ইয়াত মই অসম ৰাজ্যিক প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ সহযোগিতা বিচাৰিছোঁ। বিদ্যালয় ৰেচনেলাইজেশ্যনৰ পাছৰ প্ৰয়োজনীয় পদক্ষেপটো হ'ল যে শিক্ষকৰ ৰেচনেলাইজেশ্যন। বহু শিক্ষানুষ্ঠানত প্ৰয়োজনতকৈ অধিক শিক্ষক আছে, কিন্তু বহু বিদ্যালয়ত প্ৰয়োজনীয় শিক্ষক নাই। হাইলাকান্দি জিলাৰে বৰ্ডাৰ এৰিয়াৰ স্কুলবিলাকত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা বহুত বেছি, কিন্তু প্ৰয়োজনীয় শিক্ষক শিক্ষয়িত্ৰী নাই। এইটো কেনেধৰণে দিব পৰা যায় তাৰ কাৰণে এটা ৰেচনেলাইজেশ্যনৰ OM হৈছে, আৰু সেইটো কাৰ্যকৰী কৰাৰ ক্ষেত্ৰতো মই শিক্ষক সন্মিলনীৰ সহায় সহযোগিতা বিচাৰিছোঁ। যিসকল শিক্ষক নিয়োজিত আছে তেখেতসকলকে দেখা যায় যে চৰকাৰী আন কামত নিয়োগ কৰা হয়। কি কামত নিয়োগ কৰা হয়? যেনে আধাৰ কাৰ্ড এটাচমেণ্টত দিয়া হয়। চাওক, যেতিয়া কোনো দুৰ্যোগ হয়, ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ বানপানী হয়, ভূমিকম্প হয় বা ইলেকশ্যন যেতিয়া হয়, ইলেকশ্যনটো সদায় নহয়, ইলেকশ্যন 5 বছৰৰ মূৰত এবাৰ হয়। মেইনলি 3টা মেজৰ ইলেকশ্যন, পঞ্চায়ত ইলেকশ্যন, MLA ইলেকশ্যন, MP ইলেকশ্যন। এইটোৰ বাহিৰে বেলেগ কি কামত লগোৱা হয়? যিবিলাক পাৰ্মানেণ্টলি এটেচমেণ্টত আছে, এতিয়া চব এটেচমেণ্ট উইথড্ৰ কৰা হ'ব। আপুনি কৈছিলে যে এটেচমেণ্ট বিদ্যালয়ৰ পৰা উঠাই দিয়া হ'ব, কিন্তু দেখা গৈছে যে হাইলাকান্দিত গণহাৰে এটেচমেণ্ট চলি আছে শিক্ষকসকলৰ। এতিয়া প্ৰত্যাহাৰ কৰা হ'ব, অলপ সময় লাগিব, আমি কাৰ্যকৰী কৰিম। 5,550 আবেদন জনোৱা হৈছিল অনলাইনত প্ৰাথমিক শিক্ষক। এইটো আবেদনৰ প্ৰক্ৰিয়াটো সম্পূৰ্ণ হৈছে। এতিয়া তেওঁলোকৰ ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন আৰম্ভ হ'ব, সোনকালে হৈ যাব। ঠিক আছে। কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করিমগঞ্জ যুব মোর্চার। 1999 সালে কার্গিলে পাক সেনাবাহিনীর সাথে যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী জয়লাভ করে। ভারত মাতার ভূমি রক্ষার্থে সেই যুদ্ধে বিক্রম বাত্রা সহ বহু সৈনিক নিজ জীবন বলিদান দিয়ে ভারতবাসীর মনে জায়গা করে নেন। কার্গিল যুদ্ধ জয়ের 25 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে নানান কার্যক্রমের আয়োজন করছে বিজেপি যুব মোর্চা। এ উপলক্ষে করিমগঞ্জ জেলাতেও যুব মোর্চার উদ্যোগে বিজেপি কার্যালয়ে বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মুমিন ও প্রাক্তন বিধায়ক শিলা দত্তদেবের উপস্থিতিতে শহীদ জওয়ানদের আত্মার শান্তিতে অমর প্রদীপ প্রজ্বলন করা হয়। 24 ঘণ্টাব্যাপী এই প্রদীপটি প্রজ্বলিত থাকবে বলেও জেলা যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নিজ নিজ বক্তব্যের মাধ্যমে কার্গিল যুদ্ধে দেশের জন্য শহীদ হওয়া বীর সৈনিকদের বীরগাথা বর্ণনা করেন। অনেক ভালো লাগছে, কারণ আমার আত্মীয় স্বজন সবাই করিমগঞ্জে, কৃষি, বাঁকুড়া, এই জন্য ভালো লাগছে। একদম আশা হয় না তা না, কিন্তু দেখে এসেছি। আপনারা জানেন যে আজকে একটা প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, এটা আমাদের একটা কন্টিনিউস প্রোগ্রাম হচ্ছে ডিপার্টমেন্ট থেকে। তার একটা প্রোগ্রাম আজকে করিমগঞ্জে হবে, তার জন্য আমাদের ডেপুটি স্পিকার আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির উনি চিফ গেস্ট হিসেবে আসছে। ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে এসেছি। বাঙালি হিন্দুদের ব্যাপারে যে ব্যাপারটা, মানে সুরক্ষার যে ব্যাপারটা, ওটা তো আমরা এখন দেখতে পাচ্ছি যে কার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ সেভাবে অ্যাপ্লাই করে সেভাবে অ্যাপ্লাই করে। এই জন্য সেটা বোঝা যাচ্ছে যে যারা বাঙালি হিন্দুরা আসামে রয়েছে তারা কাকে ভিত্তি করে নাগরিকতার পাওয়ার আশায় বসে আছে না। তারা ভারতবর্ষে প্রবেশ করেছিল সেই 1947 পার্টিশন হওয়ার পর, বা বলতে পারেন 51-এর আগে। এই জন্য 51-এর আগে যারা বাঙালিরা এসছেন, ওরা কেন কার সাহারা নিয়ে ভারতের নাগরিকতার জন্য অ্যাপ্লাই করবে? আসামে যত ভোটার হয়েছিল ম্যাক্সিমাম আপনি দেখবেন গরিব লোকেরা,
আপনি একটাও মানে আপনি ধনী লোককে পাবেন না। তাতে বোঝা যাচ্ছে যে গরিব লোক সে কোর্টে যেতে পারছে না, কোর্টে না যাওয়াতে তার এই প্রবলেমটা হচ্ছে। আমাকে না গাইড দিতে হবে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করিমগঞ্জে আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের উদ্যোগে ও রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপন সমিতি করিমগঞ্জ শাখার ব্যবস্থাপনায় সরস্বতী বিদ্যানিকেতনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মুমিন ও আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের অধ্যক্ষ শিলাদিত্য দেব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন দিক নিজ নিজ আলোচনায় তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বাঙালি, অসমিয়া, ডিমাসা, চা বাগান, মণিপুরী সহ নানান ভাষাগোষ্ঠীর শিল্পীরা নাচে গানে কবিকে শ্রদ্ধা জানান। কিন্তু এই রবীন্দ্রনাথ একমাত্র মানুষ যে ভারতবর্ষকে নোবেল এনে দিয়েছিলেন এবং তার সেই গুণটা যদি বিশ্বে স্বীকৃতি পেয়েছে, আমরা কেন সেভাবে নিয়ে যেতে পারছি না? আমাদের ছেলেমেয়েদের মধ্যে এটাকে সঠিকভাবে পৌঁছতে হবে। এবং আজকের যে প্রোগ্রামটা, যে প্রত্যেকের হৃদয়ে রবীন্দ্রনাথ, এটা খুব সুন্দর একটা নামকরণ করা হয়েছে যে আজকে রবীন্দ্রনাথ খালি বাঙালিদের মধ্যে নয়, রবীন্দ্রনাথ বলতে গেলে আসামের মহান কবি নবকান্ত বড়ুয়া। সেই নবকান্ত বড়ুয়া মহাশয় কিন্তু অনেক গান ট্রান্সলেশন করেছিলেন রবীন্দ্রনাথের, এবং যেসব গানকে আজকে স্বীকৃতি দেওয়া হয়েছে, গান গাওয়া হচ্ছে। আরেকজন হচ্ছেন দিলীপ শর্মা মহাশয়, দুজনই প্রয়াত এবং ওনারা ট্রান্সলেশন করেছিলেন এবং স্বীকৃতিও পেয়েছে। এবার যখন আমরা প্রোগ্রাম করি, আমরা বলেছিলাম যে কেউ যদি নবকান্ত বড়ুয়ার ট্রান্সলেটেড গান বা দিলীপ শর্মারও ট্রান্সলেটেড গান যদি কেউ গাইতে চায়, সেটাকে আমরা মানে কনসিডার করা হবে। খালি যে বাংলাতেই গাইতে হবে তা না, ট্রান্সলেটেড ভার্সনও চলবে। তাই আমরা দেখেছিলাম নৃত্য প্রদর্শন যখন হচ্ছিল, তখন অনেকেই অসমীয়া ভাষায়ও তারা গান গেয়ে তারা নৃত্য প্রদর্শন করেছিল। তো এখন রবীন্দ্রনাথকে আমরা প্রত্যেক বাড়িতে নিয়ে যেতে হবে। বাঙালির হৃদয়ে আছে, বাঙালির হৃদয় ছাড়া এখন ডিমাসার হৃদয়ে ঢুকে গেছে। ফার্স্ট যে পজিশন পেয়েছিল ডিমাসা মেয়ে, হাফলংয়ে, আমি তো অবাক হয়ে গেছিলাম যে একদম ডিমাসা মেয়ে কি করে ফার্স্ট হয়ে গেল। পরে জানলাম যে আমাদের মন্ত্রী নন্দিতা গার্ডোসার ফার্স্ট কাজিন। উনি আমাকে কয়েকদিন পরে ফোন করে বললেন যে আপনার যে প্রোগ্রামের যে ফার্স্ট প্রাইজ পালে মূল ফার্স্ট কাজিন। তো কত ভালো কথা। এই জন্য আরো পরিশ্রম করতে হবে। রবীন্দ্রনাথকে যদি পৌঁছাতে লাগে সবাই বাড়িতে, সবাই হৃদয়তে যদি নিয়ে যেতে হয়, আমাদের তো আরো পরিশ্রম করতে হবে। প্রত্যেক বাড়িতে আমরা গান বাজনা শিখি ঠিকই, যখন নৃত্য শেখা হয় সবাই কনসেন্ট্রেট করে ক্লাসিক্যাল ডান্স করবে, কেউ বাসবে না, সবাই আপনারা এখানে বলেন তো জনগণ মন কে জানে না? সবাই জানে না? না জানে? কে আছে এখানে জনগণ মন এই গানটা পরিবেশন করতে পারে না? হাতটা ডাই উঠান। সবাই জানে? কে কে জানে? হাতটা উঠান। রবীন্দ্রসঙ্গীত, জনগণ মন রাষ্ট্রীয় সঙ্গীত, সবাই জানে?
আমরা সবাই শিখে আছি। আমরা ক্লাস 1-এ যে স্কুলে যে সময় আমি যাই, ফার্স্ট আমার গান কি হয়? জনগণ। আমরা জনগণ মন শিখি ক্লাস 1 থেকে। আর আমরা কতদিন এই গানটা পরিবেশন করবে? কতদিন? 3 days। আমরা এটা পরিবেশন, তার মানে ভারতবর্ষের 140 কোটি জনগণের হৃদয়ে রবীন্দ্রনাথ। বরাকে 3rd গ্রেড ও 4th গ্রেড পরীক্ষার্থীর সংখ্যা 3 লক্ষেরও অধিক। এডিআরই পরীক্ষার্থীদের বিভিন্ন দাবি পূরণের জন্য মুখ্যমন্ত্রীর নিকট আবেদন কমলাক্ষ ঘনিষ্ঠ নব্য বিজেপি নেতা করণ দেবপুরকাইস্তের। তিনি বলেন, করিমগঞ্জ জেলায় পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যেই বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট আবেদন রেখেছেন। তিনি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার পরীক্ষার্থীদের সুবিধার্থে নিজ নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানান। তিনি বলেন, বিগত এডিআরই পরীক্ষার সময় শুধুমাত্র কাছাড়ে পরীক্ষা কেন্দ্র হওয়ায় হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার পরীক্ষার্থীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এছাড়াও এডিআরই পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের মৌখিক পরীক্ষার ব্যবস্থাও যেন নিজ জেলায় করা হয়, এরও আবেদন জানান তিনি। ভাষাগত সমস্যা সহ নানান সমস্যার জন্য বরাকের চাকরি প্রার্থীদের জন্য বরাকে নিয়োগ করা হয়, তারও আবেদন জানান তিনি। করণ দেবপুরকাইস্ত জানান, 3rd গ্রেড ও 4th গ্রেড পরীক্ষার্থীদের সুবিধার্থে অতি সত্বর তারা 3 জেলায় পরীক্ষার্থীদের নিয়ে বৈঠকেরও আয়োজন করবেন। বর্তমান বিজেপির সদস্য, আমি প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি ছিলাম। আমি বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত অনুপ্রেরণায় আমি বিজেপি যোগদান করি। কালকে আমি 3rd গ্রেড 4th গ্রেড নিয়ে ফেসবুকের মাধ্যমে একটি কথা তুলে ধরেছিলাম যে 3rd গ্রেড 4th গ্রেডে কতজন ছাত্রছাত্রী আমাদের বরাকবিলিতে অ্যাপ্লাই করেছে। আমি মোটামুটি কালকে রাত্রেই ভালো একটা রেসপন্স পেয়েছি যে প্রায় 3 লাখের মতন ছাত্রছাত্রীরা বরাকবিলিতে 3rd গ্রেড 4th গ্রেডে অ্যাপ্লাই করেছে। তো মেইন সমস্যাগুলো হচ্ছে যে আমাদের 3rd গ্রেড 4th গ্রেডে ছাত্ররা যাতে আমাদের বরাকবিলিতেই, মানে করিমগঞ্জ বলো, সেন্টারটা করিমগঞ্জে হয়। আশা করি মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি নাকি আমাদের করিমগঞ্জেই সেন্টারটা হবে। হাইলাকান্দিতেও আমি মুখ্যমন্ত্রীর কাছে এটা অনুরোধ করব যে হাইলাকান্দিও যাতে সেন্টারটা হয়, কারণ আজকের দিনে দেখুন গত যখন এক্সামটা হয়েছিল অনেক ছাত্ররা এটা পরীক্ষাও দিতে পারেনি, বৃষ্টিও ছিল প্লাস জামও ছিল, অনেক রোডে অনেক জাম ছিল, যার জন্য অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারেনি। তারপর দেখা যায় যে যখন রিটার্নটা পাস করে নেয় তখন ওদের ওরাল এক্সামটা গুয়াহাটি গিয়ে দিতে হয়। গুয়াহাটি গেলে ওদের অনেক খরচর পরিণাম নিতে হয়, যাতে রেন্ট ভাড়াও হোক বা হোটেল ভাড়া হোক অনেক বৃদ্ধি পেয়ে যায়, এইগুলো যাতে কমে। আর আশা করি যে আমাদের করিমগঞ্জে যদি পরীক্ষাটা হয়, হ্যাঁ ভালো হবে। ওরাল এক্সামটাও যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় সব থেকে ভালো হবে এই জিনিসটা। আজকে মুখ্যমন্ত্রীর একটা জিনিস আমার ভালো লাগে, তিনি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। ওনার কাছে আন্দোলন না করে আমি স্বচ্ছভাবে একটা কথা বলতে চাই যে আমাদের 3rd গ্রেড 4th গ্রেডের এক্সামগুলো যাতে নিজের ডিস্ট্রিক্টে হোক। আর আগে এরকম ঘুষ দিয়ে যেরকম আগে চাকরি ছিল এটা বন্ধ হয়েছে, স্বচ্ছভাবে টেট বলুন আর কিবা আপনার 3rd গ্রেড 4th গ্রেড বলুন, এগুলা স্বচ্ছভাবে হয়েছে, কোনো ধরনের ঘুষ কেলেঙ্কারি হয় নাই। এটা এই অনুপ্রেরণা দেখে আমি নিজে আজকে বিজেপিতে যোগদান করেছি। আজকে বিজেপি এখানে কথা নয় আমার, কিন্তু আমি বরাকবিলি ছাত্র ফেডারেশন নিয়ে, মানে 3rd গ্রেড 4th গ্রেড নিয়ে একটা আলোচনা কমিটি বসাতে চাই। তাহলে আমি সবাইকে অনুরোধ করতে চাই যে এই ফেডারেশনে যাতে আমরা আলোচনা করতে পারি আমাদের আগামী দিনে, যাতে বরাকবিলিরা বঞ্চিত না হন। বরাকবিলি সব দিকে আগে বঞ্চিত থাকতো, কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন আমাদের যে কোনোভাবেই আমাদেরকে বঞ্চিত করা হবে না। জ্যোতির্গময় পূর্ব দিগন্ত উৎসব আগামী 27, 28 ও 29 জুলাই আয়োজিত হচ্ছে শিলচরে। এই প্রথমবারের মতো আগামী 27, 28 ও 29 জুলাই নতুন দিগন্ত প্রকাশনী ও পশ্চিমবঙ্গের লেখকদের বিখ্যাত সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের বিশেষ উদ্যোগে শিলচরে দেশ বিদেশের লেখক লেখিকাদের তত্ত্বভিত্তিক লেখা 8টি বই উন্মোচন করা হবে। উক্ত জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের সম্মানিত অতিথি হিসাবে শিলচর শঙ্করমঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক কবি সাহিত্যিক ডক্টর তপোধীর ভট্টাচার্য সহ প্রমুখ গুণীজনেরা উপস্থিত থাকবেন। 3 দিনব্যাপী জ্যোতির্গময় পূর্ব সাহিত্য উৎসবটি চলবে। এতে বই উন্মোচন সহ স্বরচিত কবিতা পাঠ, অনুগল্প, স্বরচিত নাটক, সাহিত্য কেন্দ্রিক আলোচনা, শিলচর যুব একাডেমি ছাত্রছাত্রীদের দ্বারা যুগ প্রদর্শনী, একক সঙ্গীতানুষ্ঠান, গান পরিবেশনও করা হবে। এছাড়াও শিলচরের বিখ্যাত লোকগানের দল ফকিরা ও আধুনিক গানের দল মেডলি বাঙালি সঙ্গীত শিল্পীরা মন মাতানোর সঙ্গীত পরিবেশন করবেন। উক্ত এই 3 দিনব্যাপী অনুষ্ঠানের গ্রন্থপ্রেমী নাগরিকদের উপস্থিত একান্তভাবে কামনা করেন আয়োজকরা। সাহিত্য সমাজের আয়না, সাহিত্য মানুষকে আলোর পথযাত্রী করে তোলে, আলোর সন্ধান দেয়। আমরা যারা সাহিত্য চর্চা করি
পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের একসঙ্গে নিয়ে সেই সাহিত্যের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা পশ্চিমবঙ্গের একটি সাহিত্য সংগঠন রাইটার্স ওয়ার্ল্ড। এই রাইটার্স ওয়ার্ল্ড 2017 সাল থেকে পথ চলা শুরু করেছি এবং এই পথ চলার মধ্যে আমরা কবিতা চর্চা, পত্রিকা প্রকাশ, বিভিন্ন জায়গায় সাহিত্য সম্মেলন করা বা বিভিন্ন সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করে সমাজের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করেছি, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্প্রতি 27 জুলাই থেকে শুরু হতে চলেছে অসম রাজ্যে রক্তিম দিগন্ত পত্রিকা এবং রাইটার্স ওয়ার্ল্ড যৌথভাবে এক সাহিত্য সম্মেলনে। সেই সাহিত্য সম্মেলনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখানে অংশগ্রহণ করবে শুধু পশ্চিমবঙ্গ এবং আসাম নয়, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এবং রাষ্ট্র বাংলাদেশ। এখান থেকে আমরা চেষ্টা করব সারা নর্থ ইস্টের মধ্যেই যেখানে যেখানে বাঙালি রয়েছে, যেহেতু আমরা বাংলায় লিখি, তাদেরকে একসঙ্গে নিয়ে পথ চলা এবং বিনিময় করা। এই পথ বড় বন্ধু। পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব 2024। এই জ্যোতির্গময় আমরা বৃহদারণ্যক উপনিষদ থেকে শব্দটা নিলাম, যার মানে আপনারা সবাই জানেন, আলোর দিকে চলো। সাহিত্য তো তাই, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ত অভিযাত্রা। তো আমাদের শিলচরের একটি সুপরিচিত সাহিত্য গোষ্ঠী, যারা রক্তিম দিগন্ত নামে পত্রিকা বের করে থাকে, খুবই নিয়মিতভাবে অনুষ্ঠান করে। যারা নতুন লিখছেন তাদের সঙ্গে যারা অনেক দিন ধরে লিখছেন তাদের একটা সেতু তৈরি করে। তো তারা উদ্যোগী হয়েছেন একটি সর্বভারতীয় সাহিত্য প্রতিষ্ঠানের সঙ্গে একসঙ্গে 3 দিন ব্যাপী ওই জ্যোতির্গময় বা পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব আমাদের শিলচর শহরে পালন করবেন। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ।